দেখাবো একজন ব্যক্তির কান ধরে ওঠবস করার ভাইরাল ভিডিও। তাকে কি কেউ শাস্তি দিয়েছেন? তমলুকের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তিনি কান ধরে ওঠবস করছেন, তাকে কেউ শাস্তি দেননি। এই ছবিটা নিজেই তুলেছেন, নিজেই এইভাবে ওঠবস করেছেন এবং নিজেই ভিডিও প্রকাশ করেছেন। দেখুন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে, কারণ অযোগ্যদের তালিকা বেরিয়েছে। তারপরে উনি কি বলার চেষ্টা করছেন বুঝলাম, যে কোন নেতা তারা মুখ খুলছেন না, শুভেন্দু অধিকারী সেই সুযোগ নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন, এটা বলছেন উনি। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের হঠাৎই বিবেক দংশন কেন সুজিত? দেখো অয়ন, যদি দেখা যায় হঠাৎ নয়, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এরকম সরব হতে দেখা যায় এই কাউন্সিলরকে। এই কাউন্সিলরের পরিচয় রাজ্য যুব সহ সভাপতি, এনার পরিচয় আবার তৃণমূল কাউন্সিলর। এনারই পিতা কিছুদিন কয়েক মাস আগেও পর্যন্ত দলের জেলা চেয়ারম্যান এবং একেবারে আদ্যপান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার। এবং সেই পার্থ সে কিন্তু বারে বারে এ ধরনের পোস্ট করে। এর আগেও কান ধরে কয়েক মাস আগে তিনি ক্ষমা চাইছিলেন যে টেন্ডার দুর্নীতি হচ্ছে, বিভিন্ন দুর্নীতি হচ্ছে পুরসভায়, বলে কাজ হচ্ছে না, মানুষের কাছে ক্ষমা চাইছি। কিন্তু এই যেটা করলেন সেই ভিডিওটা তিনি করে বললেন শুভেন্দু দুর্নীতি করেছেন এই নিয়োগে, কিন্তু রাজ্য নেতৃত্ব, রাজ্য নেতারা সরব হয়েছেন। আমাদের জেলা অর্থাৎ তার জেলা মানে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের লোকজন, শুভেন্দু ঘনিষ্ঠরা বেশি, তারা সুযোগ পেয়েছিলেন, জানেন কেন বলছেন না। এই যে না বলছেন বলে তার অভিযোগ, গুরুতর অভিযোগ, শুভেন্দু অনুগামী বা বলা যায় এখনো ভেতরে ভেতরে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে, এই কাউন্সিলর বলছে। এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি বললে যে বারবার তিনি এই রকম প্রতিবাদী হয়ে ওঠেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি এবং তার পরিবার একেবারে তৃণমূলের। বিজেপিকেও তো রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। কি বলছেন বিজেপি নেতৃত্ব একবার দেখাবো। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। বিজেপি বলছে ওনাকেই কেউ গুরুত্ব দেয় না, ওনার দলেরই। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। এটাই বলার চেষ্টা করছিলাম যে বারবার উনি প্রতিবাদী হয়ে উঠছেন, আর তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তারা কি বলছেন? তারা একটু বিরক্তও হচ্ছেন যে দলের শৃঙ্খলা রয়েছে, ভেতরে বলার বিষয়, তিনি দলের অনেক বিষয়, এই বিষয় তো শুধু নয়, সব বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লিখে দেয়। কিন্তু কি লিখেন তার একটাই বক্তব্য অয়ন, যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তারা বিজেপিতে না গেলেও এই দলে রয়েছেন, অর্থাৎ তার দলে, অর্থাৎ তৃণমূলে কংগ্রেসে রয়েছে, তারা তৃণমূলের থেকে তৃণমূলের ক্ষতি করছেন, তারা নারদের কাজ করছেন। এই যে করছেন সেক্ষেত্রে তারা সরব হচ্ছেন না। তারা জানেন শুভেন্দু অধিকারীর যে কিছু দুর্বলতা বা যা কিছু অভিযোগ তার বিরুদ্ধে, সেগুলো জানেন তারা, তার অভিযোগ, তারপরেও চুপ করে থাকেন। এইসব বলার পর তৃণমূল নেতৃত্ব আবার বলছেন যে বলার মতো বলার বিষয় হলে দলের ভেতরে বলতে হবে। তৃণমূল জেলা নেতৃত্ব কিছুটা বিড়ম্বনায় কি বললেন পার্থসারথী মাইতি, আরো একবার এই কান ধরে ওঠবস করতে করতে একবার শোনাই আপনাদের। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ
খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। কিন্তু দলের সঙ্গে এটা নিয়ে এখনো কোনো পর্যালোচনা বা আলোচনা হয়নি বা দলের উনি কোনো অনুমোদনও চাইনি। উনি যেটা করেছেন একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। শৃঙ্খলা পরায়ণ হওয়া উচিত। দলের নিজস্ব মতামত দলের সোশ্যাল মিডিয়ায় না প্রকাশ করে দলকে গোপনে জানানো উচিত। আর এই অযোগ্য তালিকা নিয়েই সব। অযোগ্য তালিকাতে অযোগ্যরা গিয়েছেন হাইকোর্টে, আবেদন করেছেন পরীক্ষায় বসতে দেওয়ার। আজকে অযোগ্যদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বিস্ফোরক, তিনি বললেন এনাফ ইজ এনাফ। আর কয়েকদিন পরে পরীক্ষা, আপনারা এখন এসেছেন যে আপনারা দাগি নন বলে সুপ্রিম কোর্টে গিয়ে ঠিকমতো বললেন না কেন? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, বিচারপতি সৌগত ভট্টাচার্যর কি পর্যবেক্ষণ? বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট জানিয়েছেন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে, সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে এই মুহূর্তে এসএসসি পুরো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নতুন করে যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, যার পরীক্ষা 7 এবং 14 সেপ্টেম্বর। এবং এই দাগি কারা, কারা অযোগ্য, এই তালিকাটাও প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। গত সপ্তাহে আমরা জানি বৃহস্পতি শুক্রবার পরপর 2 দফায় 2টো নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। তাতে 7 দিনের যে ডেডলাইন এসএসসিকে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনের অনেক আগেই এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করেছে যারা চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য। এর মধ্যে যে তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে প্রায় 1300 থেকে 1400 জন এরকম রয়েছেন যারা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, কিন্তু সেই অ্যাডমিট কার্ডটাও এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে। এই অবস্থায় এই অযোগ্যদের তরফে তারা মামলা করেছিলেন। এই দাগি যে তালিকা সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন। তাদের যুক্তি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, যে নির্দেশ রয়েছে তাতে তারা অযোগ্যের মধ্যে আসেন না, কিন্তু এসএসসি তাদের অযোগ্যের তালিকা ফেলেছে। এই বিবেচনার মধ্যে, এসএসসির যে বিবেচনা, তার মধ্যে ভুল রয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে এই মামলাকারীরা যে যদি তারা অযোগ্য হন তাহলে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন 2020 সালের অগস্ট মাসে 183 জন যাদের পেনেলের মেয়াদ শেষ হওয়ার পর চাকরি হয়েছে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে। শুধু তাই নয়, তারা পরীক্ষাতে বসেন। তাহলে তারা যদি দাগি হয় তাহলে ওই অংশটা দাগি হলো না কেন একই রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের পর? এই অবস্থায় বিস্ফোরক অভিযোগ তারা তুলেছেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন দুতরফে দুবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একবার এপ্রিল মাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, যেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সম্ভবত যোগ্য, অর্থাৎ 15,403 জন যে তালিকার প্রকাশ পেয়েছে, যারা এখনো পর্যন্ত সার্ভিস করছেন, সহশিক্ষকের কাজ করছেন বিভিন্ন বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে ছিলেন সেই তালিকায় এরা নেই। কাজেই ওই তালিকা যদি এপ্রিল মাসে, মে মাসে প্রকাশিত হয়ে থাকে, আজ সেপ্টেম্বর মাসে তারা কেন আসছেন, তারা আগে কেন আসেননি? কাজে সুপ্রিম কোর্টের সিসিনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিবেচনায় যে মামলা রয়েছে, এর ফয়সালা হওয়া উচিত শীর্ষ আদালতেই, এবং হাইকোর্টের একক বেঞ্চ কোনো হস্তক্ষেপ করছে না, এবং এই দাগি তালিকা যা ছিল বহাল থাকছে। আর জল তেল আলাদা করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট আলাদা করে দিয়েছে, এসএসসি তালিকা বের করে দিয়েছে। যোগ্যরা বলছে এখন যোগ্য হয়েও কেন আবার পরীক্ষায় বসতে হবে 7 এবং 14 সেপ্টেম্বর? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা, কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে। এতেই আপত্তি যোগ্যদের। তাদের প্রশ্ন, তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে? একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি। এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে। তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরিহারারা। সোমবার চাকরিহারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা চাইব রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে
এমন একটা জিনিস ঘটতে চলেছে, এই অনন্য নজির যেন সৃষ্টি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার। ঠিক তখনই আসরে বিরোধীরা। সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। নির্ভীক অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিয়েছেন, আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার চান। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে শাসক এবং বিরোধীরা দীর্ঘভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য। যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। এই ব্যাপারটা বিচারাধীন, সুতরাং শিক্ষক তারা বসতে পারেন, তারা না বসতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা সমালোচনা করতে পারেন, তারা উপায়ের কথা বলতে পারেন, কিন্তু যেটা করার সরকার সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে। আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই, বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো? নিউজ 18 বাংলা। আমরা বিভিন্ন সময় আপনাদের খবর দেখাই যে তৃণমূলের নেতা কর্মী তারা বিভিন্ন টাকা চাওয়া থেকে আরম্ভ করে মারধর, এই সব অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধেও অভিযোগ চাঁদার জুলুম, এবং শুধু কোথায় বলুন তো, কামারহাটিতে, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে পুজোর চাঁদা, সেই পুজোর চাঁদা নিয়ে অভিযোগ। দেখুন তো কি বলছেন উনি, ভাইরাল ভিডিও। बोला हम आप लोगों को उतना ही। ओ भैया बोले इधर नो एंट्री नहीं है तो सुबेरे नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। अब मालूम नहीं है भैया, अब कौन संतोष थाना के पीछे या कौन है देखिए भैया, हमको जितना बोला हम आप लोगों को उतना ही बोला, ठीक है। अब रहने नहीं दीजिएगा से आप लोगों का मर्जी, तो बस पीछे कर ले रहे हैं। ओ भैया এখানে পুজোর চাঁদার বিষয়টা বুঝতে পারলাম না, কিন্তু বোঝা গেল যে কোথাও একটা ঢুকিয়ে দিয়েছিলেন লরি, তিনি হয়তো রাস্তা চেনেন না। এবার ধর্মেন্দ্র রায় তিনি কিছু বলার চেষ্টা করছেন। কি হয়েছে সুবীর? দেখো অয়নদা, এই যে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডে যে পেছন করে যে রেলের কারখানা আছে, সেখানে এই যে লরিগুলো সেখানে সেই সরঞ্জাম নিয়ে এসে এই কারখানা নিয়ে আসে, এবং এই যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু এইভাবেই তারা কিন্তু সারি সারি করে লরি দাঁড় করে রাখে। কিন্তু এই যে লরি, সেই লরি থেকে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে যারা রয়েছেন, অর্থাৎ এই যে ধর্মেন্দ্র রায়, এই ধর্মেন্দ্র রায় কিন্তু লরি চালক যিনি রয়েছেন তাকে কিন্তু বারংবার তাকে হুমকি দিয়ে থাকে এবং দুর্গাপুজোর চাঁদা চাওয়ার জন্য তাকে হুমকি দেয়, এবং এই বারংবার এই ধর্মেন্দ্র নামে অভিযোগ ওঠে এবং চাঁদার জুলুমবাজি করার মদ্যপ অবস্থায় গিয়ে তাকে হুমকি দেওয়ার পাশাপাশি তাকে কিন্তু। ধর্মেন্দ্র রায় কি ধরনের নেতা, মানে কোনো পদ টদ রয়েছে? দেখো অয়নদা, 2022 সালে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কিন্তু এই নির্বাচনে এই 29 নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপির প্রার্থী হয়েছিল, এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং এলাকার মানুষজন কিন্তু এই যে প্রভাব রয়েছে তার জন্য কোনো মুখ খুলতে চাইছেন না। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও হননি, তাঁরই এত দাপট, কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করছেন। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যে যেরকম দেয় তুলে নিই, দুর্গা পূজা চাঁদা। এটা বাজে, এটা পার্সোনালি নিচ্ছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। না না না, পার্সোনালি নিচ্ছে, ওইটা কোনো ব্যাপার না, শিলার ব্যাপার না। এইখানে আমি চাঁদা হর এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে, সবসময় চাঁদা নেওয়া যায়, ঠিক আছে। না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা নিজে পাড়ার লরি, ঠিক আছে,
আর ওই ইয়ার্কির মধ্যে ওইটা এইখানে ইয়ার্কির মধ্যে ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, ঠিক আছে? বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। প্রধান বললেন তোলাবাজি বরদাস্ত নয়, আর জেলা বিজেপি সভাপতি বললেন যে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো এই ব্যাপারে কি বলবো, এটা তো তোলাবাজির সময়, তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমোকো থেকে মাল নিয়ে যাচ্ছে তাদের অথরিটি, টেক্সমোকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো, কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। দেখুন, এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল নয়, আমি জানিও না কি হয়েছে না হয়েছে, আপনার কাছ থেকে শুনলাম। আমি বিষয়টা দেখছি খবর নিয়ে, তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। দেখুন, দলগতভাবে আমি তো বললাম যে আমি খবর নিয়ে দেখছি কি আছে না আছে, তারপরে কি হয় সেটা দেখে তার মতন ব্যবস্থা নেবে দল, চিন্তা করবে দল। আমরাই দেখিয়েছিলাম শ্রাবণী দত্ত, মেয়র পরিষদ কাউন্সিলর, শিলিগুড়িতে মত্ত অবস্থায় কিভাবে দাদাগিরি করেছিলেন। আরো একবার দেখুন সেই ভাইরাল ভিডিও। পুরো কথাবার্তাও শোনানো যাচ্ছে না। এই শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হলো। দাদাগিরির অভিযোগে মেয়র পরিষদ থেকে অপসারণ। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই শ্রাবণী দত্ত কি এরকমই উদ্ধত? এখন ওনার যেটা দাবি যে তিনি এরকম অনৈতিক কাজের জন্য কিন্তু এর আগেও একাধিকবার তিনি তার ওয়ার্ডে কিন্তু পথে নেমেছিলেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি, এমন পুলিশ তো জানিয়ে হয়নি। এবং যে গত পরশু যখন গণেশ পুজোর বিসর্জন হয়, সে বিসর্জন শেষে যখন তিনি ফিরছিলেন, তার পাড়াতে আরো একটি গণেশ পুজো হয়। সেই পুজো কমিটি যারা সদস্য মানে স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কিন্তু তিনি বচসা জড়িয়ে পড়েন। গাড়ি থামিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নেমে মোবাইলে ভিডিও তুলতে যান, তখনই তার উপরে চড়া হন। এবং তিনিও কিন্তু গৌতম দেব কি বলছেন অপসারণ নিয়ে? গৌতম দেবের দাবি যে দল তার এই যে কাউন্সিলর বা এই পরিষদ সদস্য যে আচরণ করছেন তার দল কখনোই সমর্থন করে না। এবং এই অনভিপ্রেত ঘটনা হলো, এবং রাতারাতি কিন্তু সিদ্ধান্ত নিল দল রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে তাকে যে 3টি বিভাগের মেয়র পরিষদ ছিলেন তার থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আপাতত কাউন্সিল হিসাবে তিনি থাকবেন। ওকে, পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড এই 3টে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করেছি। কনফারেন্সের আগেই ফোন এসেছিল, এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা শিরোধার্য। গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে, একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে, তার জন্য আমি করিনি। যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। আমি এটার বিচার চেয়েছিলাম, খতিয়ে দেখার। এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব।